আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি কাজী বারিসা তাবাসসুম চলে আসলাম তোমাদের মাঝে ম্যাথ 2 এর আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের আমাদের প্রথম টপিক হচ্ছে টেকনিক্স অফ ইন্টিগ্রেশন, যেটার ফার্স্ট পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটাকে আমরা আরেকটা নামে চিনি, হুইচ ইজ প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন। এখানে দেখো আমি তোমাদের জন্য ইউভি এর যে ইন্টিগ্রেশনের সূত্রটা আছে সেটা লিখে রেখেছি, হুইচ ইজ u integration b dx minus integration of du by dx into integration of b dx এবং হোলটাকে আমরা dx করব। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ইউভি এর যে সূত্রটা সেটা। তো এটা একটা বড় সূত্র চলে আসে যদি আমরা ইউভি এর প্রোডাক্টিভিটির মাধ্যমে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো সেজন্য আমরা একটা ইজি রুল করব, দ্যাট ইজ প্রোডাক্ট রুল। তো সেটা করার আগে দেখো আমরা লিয়াটে যে রুলসটা সেটা আমরা মেনটেন করব, যে ফার্স্টে হচ্ছে এল। লিয়াটের এল দিয়ে হচ্ছে আমরা বুঝেছি ফার্স্টে লগারিদমের কাজ হবে, সেকেন্ড কাজ হবে আই দিয়ে ইনভার্সের, থার্ড কাজ হবে এ দিয়ে অ্যালজেব্রিক ফাংশনস এর, ফোর্থ কাজ হবে টি দিয়ে ট্রাইগোনোমেট্রিক ফাংশনস এর এবং ই দিয়ে এক্সপোনেনশিয়াল ফাংশনের। তো মানে সিকোয়েন্সটা এরকম হবে, লগারিদমিক ফাংশন বলতে আমি বুঝছি লগ অথবা লন দিয়ে কোনো ফাংশন থাকলে, ইনভার্স বলতে বুঝতেই পারতেছো যে এ ইনভার্স ওয়ান এক্স ইনভার্স ওয়ান এরকম। অ্যালজেব্রিক ফাংশন বলতেও বোঝাচ্ছে যে তোমাদের বিভিন্ন অ্যালজিওমেট্রিক যে ফাংশন গুলো সেগুলা, এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন তো তোমরা বুঝতে পারতেছো সাইন এক্স কজ এক্স এগুলা, এবং এক্সপোনেনশিয়াল বলতে এক্স এর উপরে কোনো কিছু থাকলে সেগুলোকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। তো এরকম সিকোয়েন্স অনুযায়ী যাবে। তো ফার্স্ট ম্যাথটার দিকে খেয়াল করো তোমরা, এখানে আছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার টু এক্স। তো আমরা হচ্ছে তোমাদের ল্যাডার রুলস অনুযায়ী দেখতে পাচ্ছি যে ফার্স্ট হচ্ছে তোমাদের অ্যালজেব্রিক ফাংশনের কাজ হবে। দেখো এখানে কিন্তু লগারিদমিক অথবা ইনভার্স কোনো ফাংশন নাই, আছে একটা ফাংশন হচ্ছে এক্স, তাই না? দেখো এটাকে আমি দুইটা ভাগ করি, একটা ফাংশন হচ্ছে এক্স আর একটা ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স। তো ই টু দি পাওয়ার টু এক্স এটা এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটার কাজ সবার প্রথমে হবে, তাই না? আর আরেকটা ফাংশন হচ্ছে এক্স। তো এক্সটা যেহেতু আমাদের অ্যালজেব্রিক ফাংশন, তো সেহেতু ফার্স্টে আমাদের অ্যালজেব্রিক ফাংশনের কাজ হবে। খেয়াল করো, আমরা যে ফার্স্ট পার্টটা সেটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, এই যে দেখো খেয়াল করে, এবং সেকেন্ড যে পার্টটা অর্থাৎ এক্সপোনেনশিয়ালের যে পার্টটা সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এবং আরেকটা বক্স হবে সেটা হচ্ছে সাইন। এই জিনিসটা তোমরা রাফে করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে তোমরা খাতার পাশে এভাবে বক্স দিয়ে করে ফেলবা, যেন ফ্যাকাল্টি বুঝতে পারে যে তোমরা প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করছো। তো তিনটা বক্স করবে, একটা সাইন, একটা ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে ফার্স্ট সাইনটা হচ্ছে প্লাস, কারণ দেখো এখানে কোনো কিছুর সাইন নাই, তার মানে এটা প্লাস। তো এখানে আমরা এক্স নিব, এই যে এক্স কে ডিফারেন্সিয়েশন করব এবং ই টু দি পাওয়ার টু এক্স কে আমরা ইন্টিগ্রেশন করব। এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, ওয়ান পাই। এবং যদি ই টু দি পাওয়ার টু এক্স কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাই ই টু দি পাওয়ার টু এক্স বাই টু, তাই না? ই টু দি পাওয়ার টু এক্স বাই টু, যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনুযায়ী ই টু দি পাওয়ার ax is equal to 1 by a e to the power ax, তো এখানে a এর মান হচ্ছে 2, তাহলে e to the power 2x divided by 2, অথবা এটাকে লেখা যায় হাফ e to the power 2x। এবং যে যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে এখানে হবে মাইনাস সাইন, ঠিক আছে? আবার এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস সাইন, এবং এখানে যদি আরেকটা বক্স থাকতো সেখানে একটা মাইনাস সাইন হতো। তো এখন দেখো যদি আমরা ওয়ান কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা জিরো পাই, এবং হাফ ই টু দি পাওয়ার টু এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার টু এক্স। এখন দেখো এই নোটটার দিকে খেয়াল করো, ডিফারেন্সিয়েশনের কলামে মানে এই কলামটাতে জিরো না আসা পর্যন্ত এই প্রসেস চলতে থাকবে। যেহেতু আমাদের এই কলামে জিরো চলে আসছে অলরেডি, তার মানে আমরা আর নিচে বক্স করবো না, তার মানে প্রসেসটা আর কন্টিনিউ হবে না। তো এখানে আমাদের বুঝতে হবে কাজটা শেষ হয়ে গেছে। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আসল প্রোডাক্টিভিটিটা, ঠিক আছে? এখানেই আমরা প্রোডাক্টিভিটি কাজে লাগাবো, এবং সেই জন্য এই রুলটার নাম হচ্ছে প্রোডাক্টিভ রুল। তো দেখো ফার্স্টে আমরা এখান থেকে এই সাইনটা নিব, প্লাস সাইন। প্লাস সাইন নেওয়ার পরে এইখানকার যে ফাংশনটার সাথে এইখানকার ফাংশনটাকে গুণ করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। প্লাস এক্স ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই টু। দেখো এইটা কি আমি লিখেছি না, এক্স ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই টু, প্লাসটা তো সামনে লেখা লাগে না। সেকেন্ড কাজ কি, আবার এখানে আসবো, এখানে মাইনাস সাইনটা লিখবো, মাইনাস সাইনটাকে লিখলাম। লেখার পরে এই যে ওয়ান, ওয়ানের সাথে এই ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার টু এক্স টাকে গুণ করবো। তাহলে ওয়ান এর সাথে যদি এটা গুণ করে এটাই আসে তাহলে কি হয়, ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার টু এক্স, এবং প্লাস সি তো একটা থাকেই আমাদের সূত্রের সাথে অলওয়েজ। তো এভাবে আমরা প্রোডাক্ট রুলের মাধ্যমে ইন্টিগ্রেশন গুলো করে থাকবো।
তো এখানে আরো কিছু ফর্মুলা আছে, দেখো ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু পাওয়ার ax sin bx dx যদি থাকে তাহলে এটা ফর্মুলা হবে এইটা, এবং যদি e টু পাওয়ার ax cos bx dx থাকে তাহলে এটা ফর্মুলা হবে এইটা। তোমরা মিলাই ফেলো না, দেখো এটা হর দুইটা কিন্তু সেম, হর দুইটা কিন্তু সেম, শুধুমাত্র এই তোমাদের লবের ক্ষেত্রে এই যে e টু দি পাওয়ার x পর্যন্ত কিন্তু ফাংশনটা সেম, e টু দি পাওয়ার x পর্যন্ত কিন্তু ফাংশনটা সেম, ডিফারেন্ট হচ্ছে শুধুমাত্র তোমাদের এইটা এবং এইটা। দেখো এটা অনুযায়ী আমরা একটা ম্যাথ করি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2 থিটা sin 3 থিটা d থিটা। তো এখানে দেখো আমরা বুঝতে পারতেছি এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে a এর মান হচ্ছে 2, তাহলে ই টু দি পাওয়ার 2 থিটা সূত্র অনুযায়ী, এবং a sin bx, এখানে a এর মান যেহেতু 2 তাহলে 2 sin bx, b এর মান কত, b এর মান দেখো এই যে b কোনটা এটা, এই যে তাহলে b এর মান হচ্ছে 3, তাহলে কি হবে 2 sin 3 থিটা, এবং b cos bx, তাহলে b এর মান হচ্ছে 3 এবং cos bx, b এর মান হচ্ছে 3, আর a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a এর মানটা কি 2 এবং b এর মানটা হচ্ছে 3, এবং এটাকে ক্যালকুলেশন করার পরে আমরা এরকম একটা ফাংশন পাই। দেখো এখানে প্রোডাক্ট রুলের আমি আরেকটা ম্যাথ দেখাইছি, which is x এবং cos pi x। তো x টা যেহেতু অ্যালজেব্রিক ফাংশন, ওকে আমরা ডিফারেন্সিয়েশনের কলামে রাখলাম, এবং cos pi x টা যেহেতু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ওকে আমরা ইন্টিগ্রেশনের কলামে রাখলাম। x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে 1, এবং cos pi x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে sin pi x ডিভাইড বাই পাই। আবারও যদি আমরা 1 কে ডিফারেন্সিয়েশন করি এখানে পাই 0, এবং sin pi x ডিভাইড বাই পাই কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই cos pi x ডিভাইড বাই পাই স্কয়ার। এবং দেন হচ্ছে আমাদের সাইনের কাজ, দেখো এখানে যেহেতু প্লাস সাইন আছে তাহলে ফার্স্ট কলামে প্লাস হবে, সেকেন্ড কলামে মাইনাস, এবং থার্ড কলামে আবার প্লাস। তো আমরা কাজ কি, এখান থেকে যাব প্লাস সাইনটা লিখবো, লেখার পরে x এর সাথে এইটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করার পর আমরা কি পাই, x sin pi x ডিভাইড বাই পাই। দেখো এই জিনিসটা কিন্তু এখানে লিখছি। তারপরে কি হয়েছে দেখো খেয়াল করো, এখানে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাসটা খেয়াল করো। আমরা জানি যে sin pi x ডিভাইড বাই পাই, অর্থাৎ সাইন ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কস ফাংশন পাই। তো দেখো এখানে আমাদের এই মাইনাস সাইনটা আছে, এবং এই মাইনাস সাইন এবং এই মাইনাস সাইনের দুই মাইনাস মাইনাসে কি হয়, প্লাস সাইন হয়, এবং এই 1 এর সাথে cos pi x ডিভাইড বাই পাই স্কয়ারটা মাল্টিপ্লাই হবে। দেখো cos pi x ডিভাইড বাই পাই স্কয়ারটা মাল্টিপ্লাই হলো, এবং আগের ম্যাথে আমাদের কোনো লিমিট ছিল না, এই ম্যাথে আমাদের লিমিট আছে, সেজন্য আমরা লিমিট গুলো বসাই দিলাম। আপার লিমিট হচ্ছে হাফ, লোয়ার লিমিট হচ্ছে 0, এবং ক্যালকুলেশন করে আমরা এরকম একটা অ্যান্সার পাই। দেন আমাদের টপিক হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা 19 থেকে করে আসছি, which is about আংশিক ভগ্নাংশ। তো দেখো এখানে আমি লিখে রেখেছি যে যদি লিনিয়ার ফাংশন হয় তাহলে সেটাকে ভাঙাবো এভাবে, ক্যাপিটাল A ডিভাইডেড বাই স্মল ax প্লাস b প্লাস ক্যাপিটাল B ডিভাইডেড বাই স্মল cx প্লাস d। যদি রিপিটেড ফ্যাক্টরস হয় অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার n হয় তাহলে এটাকে আমরা ভাঙাবো এভাবে, ক্যাপিটাল A ডিভাইডেড বাই ax প্লাস b প্লাস ক্যাপিটাল B ডিভাইডেড বাই ax প্লাস স্মল বি হোল স্কয়ার প্লাস ডট ডট ডট, এবং এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যে এনটা কোনটা, এই যে দেখো এই এনটা পর্যন্ত আমরা না পৌঁছায় যাই। দেন যদি কমপ্লেক্স ফ্যাক্টরস হয় অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম যদি ফ্যাক্টরস হয়, অর্থাৎ মিডল টার্ম করা যাচ্ছে না, কমপ্লেক্স আকারেই আছে, সেগুলোকে আমরা এভাবে ভাঙাবো যে ক্যাপিটাল ax প্লাস ক্যাপিটাল b ডিভাইডেড বাই স্মল ax স্কয়ার প্লাস স্মল bx প্লাস স্মল c। দেখো একটু ম্যাথ করলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 x মাইনাস 1 dx। তো এটা দেখো এটা কিন্তু আমাদের লিনিয়ার ফাংশনের রুলস অনুযায়ী চলে আসছে। তো এখানে আমরা এটাকে এক নাম্বার ইকুয়েশন দেওয়ার পরে এটা কিভাবে ভাঙাবো, লিনিয়ার ফাংশনের নিয়ম অনুযায়ী ক্যাপিটাল A ডিভাইড বাই ax প্লাস b, কারণ x প্লাস b টা হচ্ছে 2x প্লাস 1, এবং ক্যাপিটাল B ডিভাইড বাই cx প্লাস d, যেহেতু এখানে আছে x মাইনাস 1 তাহলে এখানে আমরা b ডিভাইড বাই x মাইনাস 1 লিখলাম। এবং এইখানটাতে খেয়াল করো তোমরা, এখানে তারপরে হচ্ছে আমরা কভার আপ রুল ইউজ করবো, এই যে এতটুকু পার্ট করার পরে আমরা এখানে কভার আপ রুলটা ইউজ করব। দেখো কভার আপ রুলে আমরা কি করব, 2x প্লাস 1 এই পার্টটাকে আমরা 0 বলবো, 2x প্লাস 1 এই পার্টটাকে আমরা 0 বলবো, কারণ যখন আমরা পরের লাইনে 5x ইজ ইকুয়াল টু 1 ইন্টু এক্স মাইনাস 1, মানে এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে x মাইনাস 1, মানে 1 এর নিচে যে হরটা নাই, এই যে এই হরটা ওর নিচে নাই তার সাথে সেটা গুণ হবে, এবং 2 এর সাথে কোন হরটা নাই, 2x মাইনাস 1, তাহলে 2 এর সাথে গুণ হবে 2x মাইনাস 1। এটা মাল্টিপ্লাই করার পরে আমরা পাই যে তোমার 2x প্লাস 1 এর যে পার্টটা সেটা 0 হয়ে যায়, তো সেজন্য এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ পাই, এবং
এ এই মানটা যদি আমরা এখানে বসাই দেই, এই যে এই ফাংশনে যদি আমরা বসাই দেই 5x+1, তাহলে এখানে আমরা এরকম একটা মান পাই a। সিমিলারলি x-1 টা যদি 0 হয় তাহলে x এর মান পাই 1, এবং b এর জন্য এই 5x+1 ডিভাইডেড বাই এই ফাংশনটার জন্য আমরা এই মানটা পাই, অর্থাৎ b এর মান আসে 2 এবং a এর মান আসে 1। এবং এইটা আসার পরে আমরা যে কাজটা করব, এই মানগুলা এই এক নাম্বার যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনে আমরা বসিয়ে দিব, এবং দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ, দেখো 1/2x+1 এটা আমাদের এই যে লন এর ফাংশন আসে, এবং 2 × 1/x-1 এখানে আমাদের দুটো যেহেতু সামনে আসবে, এবং লন অফ x-1 প্লাস c, এরকম একটা অ্যান্সার আমরা পাই। দেন হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ইন্টিগ্রালস এর কিছু ম্যাথ আছে। দেখো ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা গুলো আমি এখানে লিখে দিয়েছি, এগুলো আমরা 9 থেকেই জানি, তারপরে তোমরা এই ফর্মুলা গুলো মুখস্থ করলে এই ম্যাথ গুলো পারবে। দেখো ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করে বলে দেওয়া যায় যে ln cosec x মাইনাস cot x প্লাস c, এবং ইন্টিগ্রেশন অফ sec x dx এর ফর্মুলাটা হচ্ছে ln sec x প্লাস tan x। এই দুটো ছিল ফর্মুলা, ঠিক আছে, এই দুটো ফর্মুলাই ছিল। এবং এখানে দেখো 45 নাম্বার ম্যাথটাতে আমরা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে কিছু ট্রাইগোনোমেট্রিক ইন্টিগ্রেশন সলভ করব। তো লিমিট দেওয়া আছে 0 to π/6, এবং এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন ডিরেক্টলি আমরা এরকম কোনো ফর্মুলা শিখি নাই যে 1 প্লাস cos 2 থিটা বা কোনো কিছুর এরকম কোনো ফর্মুলা আমরা শিখি নাই ইন্টিগ্রেশনের। বাট আমরা জানি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অনুযায়ী 1 প্লাস cos 2x, ঠিক আছে, 1 প্লাস cos 2x অর্থাৎ 1 প্লাস cos 2 থিটা, এটার ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তাই না? তো এইটাকে আমরা এই ফরম্যাটে লিখতেই পারি যে 2 cos স্কয়ার থিটা, এবং রুটটা রুটের মতো আছে, যেখানে তারপর কি হয়, এই স্কয়ার আর রুটে কেটে গিয়ে এবং রুট 2 টা সামনে চলে আসলে আমরা এরকম একটা ফাংশন পাই, ইন্টিগ্রেশন অফ 0 to π/6 cos dx। তারপরে তো আমাদের ইজি cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি sin x। তো দেন হচ্ছে আমরা লিমিট গুলো বসাই দিলাম, আপার লিমিট π/6, লোয়ার লিমিট হচ্ছে 0, বসানোর পরে আমরা এরকম একটা অ্যান্সার পাই which is 1/√2। দেন হচ্ছে আমরা ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশনের দিকে আগাই চলে গেলাম। ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশনে আমাদের যে জিনিসগুলো খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে which is x² মাইনাস x² যদি থাকে কোনো ফাংশনে, সেক্ষেত্রে আমরা x কে ধরে নিব a sin থিটা। যদি a² প্লাস x² কোনো ফাংশনে থাকে, সেক্ষেত্রে আমরা x কে ধরে নিব a tan থিটা, এবং x² মাইনাস a² যদি কোনো ফাংশনে থাকে তাহলে আমরা x কে ধরে নিব a cos থিটা। আসো ম্যাথের দিকে মুভ করি। যদি এরকম একটা ফাংশন থাকে যে x ডিভাইড বাই √36 মাইনাস x স্কয়ার, এই ফর্মটা যেটা আমাদের, সেটা কিন্তু খেয়াল করো এই যে আমাদের ফার্স্ট ফর্মটার সাথে মিলে গিয়েছে। এখানে a এর মান তাহলে কত, a এর মান 6, যেহেতু 6 স্কয়ার 36, তাহলে আমরা x কে কি ধরবো, a sin থিটা ধরবো। তাহলে x কে আমরা a sin থিটা ধরলাম, যেহেতু a এর মান বললাম 6, সেহেতু এখানে হবে 6 sin থিটা। যদি আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই dx x cos থিটা d থিটা। তো এরকম একটা ফর্ম আমরা পাওয়ার পরে এখানে আমরা লিমিট বসাই দিব, যখন x এর লিমিট 0 তখন আমাদের থিটার লিমিটও 0। যখন x এর লিমিট আমরা 3 পাবো তখন আমরা থিটার লিমিট পাবো কি π/6। এই যে এই জায়গায় যদি আমরা x এর লিমিটটা 3 বসাই, তাহলে এখানে sin থিটা এবং থিটাকে সলভ করার পরে আমরা লিমিটটা পাবো π/6। তাহলে দেখো এখানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে কি হয়েছে, লোয়ার লিমিটটা সেমই আছে 0, এবং আপার লিমিটটা 3 এর জায়গায় চলে আসছে π/6। এবং এখানে আমরা উপরের ফাংশনটা ছিল কি x ছিল, তাহলে x এর জায়গায় যদি আমরা 6 sin থিটা এখানে বসিয়ে দিলাম, x এর জায়গায় কি বসালাম 6 sin থিটা, এবং তোমাদের এখানে নিচে ছিল √36 মাইনাস x স্কয়ার, 36 মাইনাস x স্কয়ার, x এর মান কি 6 sin থিটা, তাহলে এটাকে স্কয়ার করলে পাই 36 sin স্কয়ার থিটা। এবং আরেকটা পার্ট যেটা থাকে which is dx, তাহলে এখান থেকে আমরা dx টা পাই 6 cos থিটা d থিটা। তাহলে দেখো এখানে 6 cos থিটা d থিটাটা আমরা অলরেডি লিখে ফেলেছি, এবং এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি। নিচে আমরা 36 টা কমন নেওয়ার পরে 1 মাইনাস sin স্কয়ার থিটা আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos থিটা, উপরের 36 আর নিচে 36 কাটা গেল, তারপরে উপরে sin থিটা এবং নিচের উপরের cos থিটা এবং নিচের cos থিটা কাটা গেল, শুধুমাত্র থাকে sin থিটা। এটা থাকার পরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের এই sin থিটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা মাইনাস cos থিটা থাকে, এবং লিমিট গুলো বসানোর পরে আমরা এরকম একটা অ্যান্সার পাবো। আচ্ছা, চলে যাচ্ছি আজকের সেকেন্ড এবং লাস্ট টপিকে which is about গামা এন্ড বিটা ফাংশনস।
তো গামা ফাংশনটা হচ্ছে কিছুটা এরকম দেখতে, যে যদি এন এর মধ্যে থাকে এটাকে উল্টা এল হিসেবে লেখা হয়, তাহলে এটার তোমাদের লিমিটটা যদি এরকম থাকে যে 0 to ∞ এক্স এন মাইনাস ওয়ান e টু পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবং দেখো গামা অফ হাফ হচ্ছে √পাই, গামা অফ 9 + 1 n+1 এটা হচ্ছে এন গামা এন যদি এন ফ্র্যাকশন হয়, এবং গামা অফ n+1 এন ফ্যাক্টোরিয়াল হবে যদি এন একটা ইন্টিজার হয়। দেখো ম্যাথের দিকে খেয়াল করো, 0 to ∞ x⁶ e⁻ দেখো এটা কি এই ফর্মটার সাথে মিলে গিয়েছে না, যে e⁻x এবং এটা হচ্ছে ছিল x⁻n−1, যেহেতু x⁻6 আছে, তার মানে 6 কে যদি আমরা এই ফর্মে লিখি n−1, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে 7 - 1, এবং এই জিনিসটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি গামা অফ n। ঠিক আছে, এখানে এনটা কি n−1 যেটা ছিল, তার মানে এখানে এনটা কি আমাদের, এনটা হচ্ছে আমাদের 7। তাহলে গামা অফ 7 যদি আমরা লিখি, তাহলে গামা অফ 7 কে আমরা এইভাবে লিখবো যে গামা অফ 6+1, গামা অফ 6+1, এই যে দেখো গামা অফ 6+1 যদি এটা একটা ইন্টিজার হয়, যেহেতু আমাদের 7টা ইন্টিজার, 6+1 এটাও একটা ইন্টিজার, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব যে গামা অফ n+1 যদি থাকে তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল লিখবো, যেহেতু 6+1 তাহলে আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখবো। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটরে 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, তাহলে ডাইরেক্টলি এরকম একটা অ্যান্সার আসবে, হুইচ ইজ 720। আচ্ছা, গামা ফাংশনের আরেকটা ফর্ম আছে, এতক্ষণ তো দেখলাম যে যদি n ইন্টিজার হয় অথবা n ফ্র্যাকশন হয়। এখন দেখবো যদি n নেগেটিভ হয় তাহলে কি হবে, গামা অফ n হবে গামা অফ n+1 ডিভাইডেড বাই n ইফ n ইজ নেগেটিভ। দেখো এরকম একটা ম্যাথ দেখো, গামা অফ -5/2, তাহলে এখানে গামা অফ এই যে এই ফর্মুলা অনুযায়ী গামা অফ n+1 -5/2 +1 ডিভাইডেড বাই -5/2। এখন এই নিচের 5/2 টাকে আমরা এখানে এনে এটাকে উল্টে দিব, এই ফাংশনটাকে -5/2 টা উল্টানোর পরে হয়ে যাবে -2/5, এবং এখানে হচ্ছে আমাদের -5/2 +1। এখানে আমরা -3/2 কি হয়ে বেরোবে, এখানে আমরা -3/2 পেয়েছি, -5/2 এর সাথে যদি +1 করি তাহলে -3/2 আমরা পাই। এখন দেখো দেন আমাদের কাজ হচ্ছে এটাকে এই পার্টটাকে আবার এই ফর্মুলা নিয়ে যাওয়া, তো এটা কি হবে -3/2 +1 ডিভাইড বাই n, এটা হচ্ছে -3/2, তাহলে এই 3/2 আবার এখানে এসে উল্টা যাবে, এবং এই যে ফাংশনটা ছিল -2/5 এটার সাথে মাল্টিপ্লাই হয়ে এরকম একটা ফর্ম আসবে 4/15, এবং এখানে -3/2 +1 কে ক্যালকুলেশন করার পরে আমরা পাই গামা অফ -হাফ। তারপরে দেখো আবার ওই জিনিসটা আমাদের এই ফর্মুলাতে চলে আসবে, এই ফর্মুলাটা যদি আবার বসাই তাহলে কি হবে, গামা অফ -হাফ +1 ডিভাইডেড বাই -হাফ, এবং এই হাফটা আবার ওই 4/15 এর সাথে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, এবং মাল্টিপ্লাই হওয়ার পরে আমরা এরকম একটা ফর্ম পাই এখানে যে গামা অফ হাফ, এবং গামা অফ হাফ এর মান আমরা জানি √পাই। আমরা আগের স্লাইডে দেখে নিয়েছি যে গামা অফ হাফ এর মান হচ্ছে √পাই, এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী। যতক্ষণ না পর্যন্ত এই যে গামা হাফ চলে আসবে, অর্থাৎ এরকম একটা ফর্ম না চলে আসবে যেটা ডিরেক্ট আমরা ফর্মুলাটা জানি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাই যাব, মানে গামা ফাংশনটাকে আমরা ভাঙতে থাকবো। যেহেতু এখানে গামা অফ হাফ চলে আসছে এবং গামা অফ হাফ এর সূত্র অনুযায়ী আমরা জানি গামা অফ হাফ ইজ ইকুয়াল টু √পাই, সেহেতু আমরা এখানে এটাকে স্টপ করে দিব, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন হচ্ছে বিটা অফ m, n যদি থাকে তাহলে এটা হবে গামা অফ m ইনটু গামা অফ n ডিভাইডেড বাই গামা অফ m+1। আচ্ছা, এটা কিভাবে হয় সেটা দেখার আগে আমরা একটু বিটা ফাংশনটা কি সেটা দেখে আসি। The beta function beta m-1 is defined by beta m, n is equal to integration of 0 to 1 x m-1 1 minus x to the power n-1 dx। দেখো ম্যাথটার দিকে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 0 to 1 x to the power 7 1 minus x to the power 6 dx। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আপু আমরা এখানে কোনটা গামা ফাংশন আর কোনটা বিটা ফাংশন কিভাবে বুঝবো। খেয়াল করে দেখো গামা ফাংশন আর বিটা ফাংশনে কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে। গামা ফাংশনে কিন্তু আমরা এক্সপোনেনশিয়ালের একটা ফর্ম পেতাম, তাই না, ই টু দি পাওয়ার সামথিং, আর বিটা ফাংশনে আমরা এক্সপোনেনশিয়ালের কোনো ফর্ম পাই না। এটা হচ্ছে একটা সূক্ষ্ম পার্থক্য, এটা তোমরা মনে রাখলে গামা ফাংশন এবং বিটা ফাংশনকে ডিফাইন করতে পারবা। তাহলে দেখো এটা কিন্তু এই ফর্মে আছে তোমার x টু দি পাওয়ার m-1, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার, যদি এটা হয় তাহলে এটা 6 - 1 যদি হয়, এবং এখানে 1 মাইনাস x টু দি পাওয়ার n-1, তাহলে এখানে 1 মাইনাস
1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, m কমা n। দেখো m এর পাওয়ারটা কি, m হচ্ছে এইটা, তাহলে m টা কি আমাদের 7 টাকে আমরা লিখতে পারি 8 মাইনাস 1, তাই না? 8 মাইনাস 1 লিখলেই তো আমাদের এখানে 7 আসবে, তার মানে এখানে m এর মানটা হচ্ছে 8, তাই না? আর এখানে দেখো n মাইনাস 1 ছিল, তাহলে এখানে 6, তার মানে এখানে 7 মাইনাস 1 লিখলেই তো এখানে আমাদের 6 আসবে, তাই না? তাহলে n এর মানটা হচ্ছে 7। এবং এই ফর্মুলা অনুযায়ী যদি বিটা অফ m কমা n থাকে, তাহলে এখানে গামা অফ m হবে, অর্থাৎ গামা অফ 8 হবে, গামা অফ n হবে, গামা অফ 7 হবে, এবং ডিভাইডেড বাই হবে গামা অফ m প্লাস 1, গামা অফ 8 প্লাস 7, যেটা হয় আমাদের 15। আচ্ছা, এখন দেখো আরেকটা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ 0 টু 1 x টু দি পাওয়ার 4 1 মাইনাস এক্স কিউব ডিএক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে আমাদের 4 হওয়ার জন্য, অর্থাৎ 4 টাকে m মাইনাস 1 ফর্মে আনার জন্য এখানে আমাদের 5 মাইনাস 1 করতে হবে, যার জন্য m এর মান হবে 5, এবং এখানে 3, এই 3 টাকে যদি আমরা n মাইনাস 1 ফর্মে নিতে চাই, তাহলে আমাদের যেতে হবে 4 মাইনাস 1 এ, তাহলে n এর মান আসবে আমাদের 4। তাহলে এই বিটা অফ 5,4 এর সূত্র অনুযায়ী, এই যে বিটা অফ m কমা n এর সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি গামা অফ m, অর্থাৎ গামা অফ 5 এবং গামা অফ 4, অর্থাৎ গামা অফ n এর জায়গায় গামা অফ 4, এবং নিচে গামা অফ n প্লাস 1 এর জায়গায় গামা অফ 5 প্লাস 1, 5 প্লাস 4, which is হয় আমাদের গামা অফ 9। তো এখান থেকে আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে অ্যান্সারটা বের করতে পারি, যে গামা অফ 5 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল, আমরা জানি, একটু আগে জেনে এসেছি যে গামা অফ n মাইনাস 1 ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 5 কে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল, 4 কে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, এবং 5 প্লাস 4 এটা ছিল তোমাদের গামা অফ 9 ছিল। তো গামা অফ 9 কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, যেহেতু একটা মাইনাস হবে, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিয়ে দিই, তাহলে আমরা 1/280 এরকম একটা ফর্ম পাবো। তোমরা কিন্তু আবার ভুলিয়ে ফেলো না, যখন আমরা এই যে আমরা বিটা ফাংশন এবং গামা ফাংশনকে একসাথে করে বিটা অফ m মাইনাস m কমা n লিখবো, সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা থাকবে কোয়েশ্চেনে তার থেকে এক যোগ করব। ঠিক আছে, তার সাথে এক যোগ করব, পাওয়ারের সাথে এক যোগ করব। আর যখন আমরা এই তোমাদের বিটা ফর্মে আসার পরে, ঠিক আছে, গামা বিটার যে রিলেশনশিপটা সেই ফর্মে আসার পরে, যখন সেটা থেকে আমরা ক্যালকুলেশন করে একটা পার্ট বের করব, তখন আমরা এই যে যখন গামা ফাংশনের পার্টটা লিখবো, সেইখানে যেটা থাকবে তার থেকে এক মাইনাস করব। 5 থেকে এক মাইনাস করলে 4, 4 থেকে এক মাইনাস করলে 3, এবং এখানে 9 থেকে এক মাইনাস করলে 8। তার মানে কি বললাম, যদি গামা এবং বিটা ফাংশনের মধ্যে রিলেশন বের করি, অর্থাৎ বিটা অফ m কমা n বের করি, সেক্ষেত্রে যেটা পাওয়ারে থাকবে তার সাথে এক যোগ করব। এবং যদি আমরা গামা ফাংশন থেকে মান বের করি, তাহলে যেটা থাকবে গামা ফাংশনের ভিতরে তার থেকে এক মাইনাস করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।